আজকে অনেক দিন পরে আমার সহযোদ্ধাদের সাথে আবার দেখা হলো একটা ভিন্ন মানে আমাদের যেই আবহ সেই আবহে, ফলে নিজেকে অনেকটা ভারমুক্ত মনে হচ্ছে। আমরা যে কথাটা নায়িকা বলছিল যে নদীকে রক্ষা করা আমার অস্তিত্বকে রক্ষা করার সমান, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমাদের ধর্মগ্রন্থে নদীর যত বর্ণনা দেয়া হয়েছে সব বর্ণনায় বলা আছে যে বেহেশতের যত বর্ণনা দেয়া আছে সব বর্ণনায় বলা আছে যে বেহেশতের পাশ দিয়ে বা নিচ দিয়ে একটা নহর বয়ে যাবে। আমরা হচ্ছি সেই নহর সহ ভূখণ্ডের নাগরিক, কিন্তু সেই নহরকে আমরা ঠিক মতন সম্মান দিতে পারিনি। একটা কথা ভাবে যে আজকে যে উপস্থাপিকা ছিলেন সে কিন্তু তার এই জীবনে কোনো সুস্থ নদীর প্রবাহ দেখে নাই। খুব দূরে গ্রামে যারা আছেন তারা হয়তো ঝপঝপিয়া বা এরকম কিছু নদী দেখেছেন যেগুলো এখনো পরিষ্কার, কিন্তু দেশের বেশিরভাগ নদী হচ্ছে দূষিত। আর আমরা যেই শহরে থাকি সেই নদীর দূষণ এমন পর্যায়ে যে সেগুলোকে আর পরিষ্কার করেও পানি খাওয়ার কোনো উপায় নেই। তাই এখন মেঘনা গেছি, পদ্মা যাচ্ছি। এইরকম বাস্তবতায় দাঁড়িয়ে যখন টেবিলের ওই পারে ছিলাম তখনও যা বলেছি এখনো তা বলছি। আমরা তো নদীগুলোকে দখল মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো। আমরা তো নদীগুলোকে দূষণ মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো। এখন আমরা যেটুকুন সময় পাব সেই সময়ের মধ্যে এই কার্যক্রমটার একটা বিস্তারিত নথিকরণ এবং এটার শুরু করে যাওয়াটা প্রতিশ্রুতি দিতে চাই। আমি যদি আপনি বলেন যে বুড়িগঙ্গা নদীকে দূষণ মুক্ত করেন, আমাদের সময় তো আমরা জানি না, বলতেও পারি না, তাহলে বুড়িগঙ্গা নদীকে দূষণ মুক্ত করতে পারবো না। দূষণ মুক্ত করার প্রক্রিয়া শুরু করতে পারবো যদি আপনি পরিবেশ অধিদপ্তরের রিপোর্টগুলো দেখেন যে আমাদের নদীগুলো কোন কোন সোর্স থেকে দূষিত হচ্ছে, ঢাকা শহরে কোন কোন সোর্স থেকে দূষিত হচ্ছে, নাম মেনশন করে আমাকে কোনো কাগজ তারা দিতে পারে না। আবার এর আগে পরিবেশ অধিদপ্তরের 30টা নদীকে নিয়ে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা পড়ে দেখলাম যে এখানে সিওয়েজ বা পয়ঃবর্জ্য দিয়ে দূষণ বেশি, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য দিয়ে দূষণ কম, এইরকম একটা চিত্র আঁকা হয়েছে। এখন সিওয়েজ, যেটা বাংলাদেশের সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট 53 বছরে হয় নাই, সেটা আমাদের স্বল্পকালীন সময়ে হবে না। কিন্তু ওই যে পরিকল্পনাও বলবো না, আমাদের একটা কি বলা যায় এটাকে, কর্মরেখা যেটা থাকবে তার মধ্যে লেখা থাকবে সিওয়েজ প্ল্যান্ট করতে হবে। এখন আপনি যদি সিওয়েজ প্ল্যান্ট না করেন, পয় নিষ্কাশনের ব্যবস্থা না করেন এবং নদীকে ধরে নেন যে নদীতে এত জল, এই জলেও কি আমার কলঙ্ক ঘুচবে না, সব ময়লা গিয়ে ওখানে ফেলে দেন, তাইলে আপনি নদীকে কোনোভাবেই দূষণমুক্ত করতে পারবেন না। আমরা যেই কাজটা শুরু করেছি তা হচ্ছে, কিছু কাজ করা আছে। যেমন আমার জানা মতো 66,000 দখলদার, আমি 63 কিনা ঠিক জানি না, আমি জানতাম 66,000, কিন্তু দখলদারেরা তো থেমে নাই, ওরা তো দখল করেই চলছে, তো 66,000 নিশ্চয়ই বেড়ে যাচ্ছে। আমরা সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। এই নির্দেশ 2021 সালে হাইকোর্ট দিয়েছিল, কিন্তু কোনো কাজই শুরু হয়নি। আর প্রত্যেকটা জেলায় একটি করে নদীকে দখল আর দূষণ মুক্ত করার একটা ব্যয় সাশ্রয়ী কর্মপরিকল্পনা দিবে। আমরা যখনই কোনো কাজের কথা বলি 1000 কোটি টাকার বাজেট চলে আসে। 1000 কোটি টাকার বাজেট দিয়ে কোনো কাজ শুরু করা এই মুহূর্তের বাস্তবতায় আমাদের পক্ষে সম্ভব না। ফলে আমরা ব্যয় সাশ্রয়ী একটা পরিকল্পনা দিতে বলেছি। আপনারা বিভিন্ন জেলা থেকে এসছেন, অনেকে হয়তো বিভিন্ন জেলার নদী রক্ষা কমিটিতেও আছেন। দেখবেন জেলা প্রশাসক মহোদয় যেন সবচেয়ে কম দূষিত, সবচেয়ে কম দখল আছে এমন নদীটাকে তালিকায় না দেন। সত্যিকার অর্থেই দূষিত, সত্যিকার অর্থেই দখলে জর্জরিত
এমন নদী যেন আমাদের তালিকায় আসে, যাতে আমরা অন্তত কাজটা শুরু করে দিতে পারি। আমরা নদীর হেলথ কার্ডের কথা আপনারা অনেকেই বলতেন অনেক সময়, আমরা সেটা প্রচলনের চেষ্টা করছি। একটা হেলথ কার্ডে কি কি জিনিস থাকবে, যেটার বিপরীতে গিয়ে পরিবেশ অধিদপ্তর বলবে যে এই জিনিসটা এতটুকুন থাকার কথা ছিল, এতটুকুন থাকার ফলে এই নদী আর মাছ উপযোগী না, এই নদী আর মানুষের খাবার পানির উপযোগী না। আমাদের আরেকটা বিশাল সমস্যা, আমার মনে হয় যে আমি এই 1 মাস 2 সপ্তাহে যেই সমস্যাটা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাই, সেটা হচ্ছে নদী থেকে বালু উত্তোলন। জাদুকাটা বলে সিলেটে একটা নদী আছে, এখন নদী থেকে তো বালু তোলেই নদীর পার কেটে কেটে পর্যন্ত নিয়ে যায়। সেখানে একটা অভিযানে 25 জনকে জেল জরিমানা দেয়া হলো, ভাবলাম যে সমস্যার সমাধান হলো। আবার দেখি গতকাল অভিযোগ আসলো যে আবার বালু উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে। এখন কঠিনভাবে আইন যদি প্রয়োগ করি তখন আমাদের পাশে থাকবেন, কারণ কঠিনভাবে আইন প্রয়োগ না করে এই দুর্বৃত্তায়নকে কোনোভাবেই ভাঙা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখানে কমিউনিটি ইনভলভমেন্টের কথা বলা হয়েছে। আমরাও সেটা ভেবেছি যে যেই নদীটাকে আমরা দখল বা দূষণ মুক্ত করব, তার প্রতি 2 কিলোমিটার অন্তর অন্তর আমরা লোকাল ভলেন্টিয়ার্স করব। আমি পরিবেশ আন্দোলন করে দেখেছি যে মানুষ যত আন্দোলন করে পরিবেশ নিয়ে, সে সবচেয়ে বেশি প্যাশনেট থাকে নদীর ব্যাপারে, এর সাথে তার একটা অস্তিত্ব জড়িত। সে তার নদী ছোটবেলায় যেরকম দেখেছে, সেই নদীটাকে এখন আর সেরকম দেখতে পাচ্ছে না। এটা একটা বিশাল মনোকষ্টের তার জন্য ব্যাপার। আমরা পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে একটা প্রক্রিয়া শুরু করেছি, আপনারা সেই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন। সম্পৃক্ত হবার কিছু উপায় আছে। আপনাদের অফিসে, দপ্তরে কিংবা বাসায় আইন করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ আর রাখবেন না। আমার বাসাও আমি পলিথিন মুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আপনারাও এমনকি ফ্রিজেও রাখবেন না, যে পলিথিন ব্যাগ আমরা আর ব্যবহার করব না। একইভাবে আপনাদের দাপ্তরিক কাজে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটা তালিকা সরকার করে দিয়েছে, সেগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন। আমরা কিন্তু সচিবালয়কে আগামী 1 ডিসেম্বর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিথিন মুক্ত ঘোষণা করার একটা উদ্যোগ নিয়েছি। আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সকল জায়গাতে এখন আর অন্তত আমি বলবো 98% সরকারি সভাতে প্লাস্টিকের বোতল দেখা যাচ্ছে না। এটা শুধু প্লাস্টিক বিরোধী একটা লড়াই না, এটা হচ্ছে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করারও একটা লড়াই। আমাদের যে ঐতিহ্যবাহী পাট শিল্প, এইটাকে পুনরুজ্জীবিত করব। কাজে প্লাস্টিক বলার সাথে সাথে বায়োপ্লাস্টিক নিয়ে চলে আসবো না আমরা। বায়োপ্লাস্টিক হয়তো একটা পর্যায়ে আমাদেরকে গিয়ে কিছুটা চিন্তা করতে হবে, কিন্তু এখন যদি আমরা কঠোর অবস্থানে না যাই, তাহলে আমরা পাটকে, কাপড়কে, কাগজকে কোনোভাবেই উঠিয়ে আনতে পারবো না। আমরা ঠিক নদীর মতন করে আগামী 24 তারিখে 19টি জেলায় দেশের পাহাড় আছে, সেই দেশের সেখানকার ডিসিদের সাথে বসবো এবং সেখানে ভূমি মন্ত্রীও থাকবেন। আমরা সকল পাহাড় এবং টিলার তালিকা করে ফেলবার চেষ্টা করছি, এবং সকল ডিসিকে আমরা আহ্বান জানাবো এবং তাদেরকেও বলবো যে কর্মপরিকল্পনা দেন, পাহাড়গুলোকে কিভাবে আপনারা বাঁচাবেন। কারণ ব্যক্তিগত পাহাড় হলেও তো কাটা যায় না, আর পাহাড় একটা এমন ইকোসিস্টেম, আপনি নদী যদি আজকে দূষণ করেন, কালকে হয়তো দূষণ মুক্ত করতে পারবেন, কিন্তু পাহাড় তো আর দ্বিতীয়টা করতে পারবেন না। যদি আমরা আমাদের বাতাসের কথা বলি, এই বাতাসটা আজকে কাজ শুরু হলেও 8 থেকে 10 বছর লাগবে সহনীয় পর্যায়ে আনতে। নদী উদ্ধারের গল্প যখন আমরা বলি, যখন সফল গল্পগুলোর কথা শুনি, আপনি দেখেন কোনো দেশেই কিন্তু 10 বছরের আগে একটা নদীকে সম্পূর্ণ দূষণ মুক্ত করতে পারেনি, কিন্তু তারা তো শুরু করেছিল কাজটা একটা কংক্রিট পরিকল্পনার মাধ্যমে। আমরা সেই কাজটা শুরু করি এবং এজাজ যেটা বলেছে, আমি ইতোমধ্যে তাকে বলেছি যে আমাদের মন্ত্রণালয়ে একদিন যে বসে তার একটা ম্যাপিং আছে যে কোথায় কোথায় দূষণ হচ্ছে, যদিও নামগুলো নেই, সেগুলোকে আমরা মনিটরিং এর মধ্যে আনি। কারণ আমরা সারা জীবনই শুনে এসেছি যে আমাদের লোকবল কম। 18 কোটি মানুষের দেশে লোকবল না থাকলে আর কোনোদিনও লোকবল হবে না। কাজে সকলকে সম্পৃক্ত করেই কাজটা করা হবে।
খুবই একজন দক্ষ সাংবাদিকের মতন ইফতি এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সের কথাটা এনেছে। আমি প্রথম দিন মন্ত্রণালয়ে গিয়ে বলেছি যে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে আমরা 175 কেন হই, ওদের ক্রাইটেরিয়াগুলো কি কি, এইটা কি কেউ কখনো দেখেছেন? কেউ কখনো দেখে নাই। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সের ক্রাইটেরিয়াগুলো যেগুলোতে আমরা 0 পাই, সেগুলোতে আমরা উন্নয়নের জন্য কাজ শুরু করে দিই, আমাদের অবস্থা উন্নতির জন্য কাজ শুরু করে দিই, সেটা বলা হয়েছে এবং সেই মোতাবেক কাজ চলছে। আমাদেরকে যদি সংস্কারের কথা বলি, আমরা যারা পরিবেশগত ন্যায় বিচার নিয়ে কাজ করি, অধিকার নিয়ে কাজ করি, জলবায়ু অধিকার নিয়ে কাজ করি, ন্যায় বিচার নিয়ে কাজ করি, আমরা জানি যে আইন কানুন প্রশাসনের সংস্কারের পাশাপাশি মনস্তত্ত্বেও সংস্কারটা আনতে হবে। আমি সব সংস্কার কাগজে কলমে সুন্দর করে লিখে দিলাম, কিন্তু যারা ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তারা যদি সেই সংস্কারটা মনস্তত্ত্বে ধারণ না করেন, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। আমার মনে পড়ে যে আমার মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনে আমার কাছে একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসেছেন, এসে বলেছেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই কয়টা প্রকল্পের তথ্য চেয়েছে, এই কয়টা প্রকল্পের তথ্য কি দিব? তো আমি বললাম যে কেন দেবেন না, এটা তো পাবলিক ডোমেইনেই থাকার কথা, এগুলো পাবলিক মানি দিয়ে প্রকল্প হচ্ছে, there is nothing called government money, it's public money, তো সেটা কেন থাকবে না? তো এখন পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে সকল ইআইএ, এটার একটা পুরোটার কপি তো দেওয়া যাবে না, অনেক স্পেস নেবে, সামারিটার কপি দেওয়া যাবে, আবেদন করে যে আগ্রহী সে পুরোটার কপি নিতে পারবে। পরিবেশগত ছাড়পত্র কমিটির সকল মিটিং তারা এখনো দেয়, আবার আনুষ্ঠানিকভাবে দিয়ে দেওয়া হবে। আরেকটা জিনিস দিয়ে দেওয়া হবে যে মনিটরিং এনফোর্সমেন্ট যে টিম আছে তারা কোথায় যাচ্ছে, কাকে মনিটর করছে, কি দূষণ পেয়েছে, কত টাকা জরিমানা করছে বা কি ব্যবস্থা গ্রহণ করেছে, এইটাও দিয়ে দেওয়া হবে। জনগণ কি কি অভিযোগ করছে পরিবেশ অধিদপ্তরের কাছে বা বন অধিদপ্তরের কাছে বা পানি উন্নয়নের কাছে, প্রত্যেকটা অভিযোগের একটা রেজিস্ট্রি খোলা হচ্ছে। সেই রেজিস্ট্রি অনুযায়ী রেজিস্ট্রিতে নাম, ঠিকানা অভিযোগকারীর পাশাপাশি অভিযোগের বর্ণনা এবং গৃহীত পদক্ষেপ, এইটাও রেজিস্ট্রি করা হবে এবং এইটাও জনসমক্ষে প্রকাশ করা হবে। এর বাইরে যদি আপনারা মনে করেন যে আরো কিছু তথ্য প্রকাশ করে রাখা উচিত, সবকিছুই দেয়া হবে, আবেদন করলে সবই দেয়া হবে, কিন্তু প্রোঅ্যাক্টিভলি এই জিনিসগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা যাতে পেতে পারেন সেজন্য জনসমক্ষে আমাদের ওয়েবসাইটগুলোতে দিয়ে দেব। আর যত আমার জন্য এখন আগে যেরকম এখনো খেলার মাঠ, আপা ওখানে খেলার মাঠ দখল হচ্ছে, আপা ওইখানে এটা হচ্ছে, মানে আমি যখন বেলা ছিলাম আমি তখন সব পরিবেশ নিয়ে ডিল করতে পেরেছি। এখন আমার দায়িত্বটা হচ্ছে পানি এবং পরিবেশ সংরক্ষণ আইনে যেগুলো পরিবেশ বিষয় আছে সেগুলো, তো সেগুলোতেই আমি কনসেন্ট্রেট করব এবং সেগুলোর ব্যাপ্তি কিন্তু অনেক বেশি। আপনাদের যত উপদেশ থাকে, যত গঠনমূলক সমালোচনা থাকে, সব কিছু জানাবেন। এই পথ চলাটা যদি আমার একার হয় বা মন্ত্রণালয়ের একার হয়, তাহলে কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। পরিবেশটাকে একটা এজেন্ডা করার জন্য আমরা সকলে একসাথে কাজ করেছি, এইটা যেন আমাদের সবসময় মনে থাকে যে আমাদের ফোকাস নষ্ট করা যাবে না, আমাদের সকলকে একসাথে থাকতে হবে এবং এই পথ চলাটাও আমাদের একসাথে পথ চলা হবে। এক এক সময় দায়িত্ব হয়তো বদল হয়, কিন্তু পরিবেশ রক্ষার যে দায়িত্বটা সেটা অপরিবর্তিত থাকে। আমার অবস্থানে আমি এখনো কিন্তু পরিবেশগত ন্যায় বিচারের পক্ষেরই একজন মানুষ, এটার ভিন্ন রকম ভাবার তো কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। 30 বছর যাবত আমি শুধু পরিবেশই করেছি, আমি চাইলে ক্রিমিনাল ল করতে পারতাম, কনস্টিটিউশনাল ল করতে পারতাম, সিভিল ল করতে পারতাম, কোম্পানি ল করতে পারতাম, তা না করে 30 বছর যখন শুধু পরিবেশই করেছি, বাকি জীবনটাও পরিবেশই করব। 30 বছর যেহেতু আপনাদের সাথেই কাজ করেছি, বাকি জীবনটাও আপনাদের সাথে কাজ করব এবং যেখানে যেখানে আপনাদের প্রবেশাধিকার সীমিত ছিল, এখন আমার সুযোগ এসছে এই অবস্থানে থেকে সেখানে আপনাদের প্রবেশাধিকারকে অবারিত করে দেওয়া। আমরা একসাথে পথ চলবো। ধন্যবাদ সকল। আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম, যারা পুরস্কার পেল তাদেরকে আন্তরিক অভিনন্দন। এই পুরস্কার কিন্তু দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। শেষ কথাটা যে আমি আশা করি মনির একটা ঘোষণা দেবে যে একটা তদন্ত কমিটি হবে, আমার পুরস্কারটা কে নিল সেটা বের করে আমাকে জানানো হবে। ধন্যবাদ।